ভাগ্যিস আমার ছোট বৌমার কোনো অঙ্গে কোনো রকমের খুঁত নেই, না হলে আমার বড় ছেলে যা একখানা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। অন্ধ বড় বৌমা, ওই অন্ধ বৌমা কোনোদিনও গৃহপ্রবেশের আনন্দ চোখে দেখতেই পাবে না। আর সেই জন্যই আমি ওর গৃহপ্রবেশের কোনো আয়োজনই করিনি, কিন্তু আমি আমার ছোট বৌমার জন্য ভালো করে অনুষ্ঠানের আয়োজন করেছি। প্লিজ মা, আমার আর প্রশংসা করতে হবে না, আমার এবার লজ্জা করছে। এবার অন্তত আমাকে ঘরে ঢুকতে দিন, অনেকক্ষণ ধরেই তো দরজার বাইরে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ দাঁড়াও মা, তোমাকে এক্ষুনি আমি বরণ করে ঘরে নিয়ে আসছি। আমি তোমাকে সোনার বালা দিয়ে বরণ করব। সেই কখন থেকে আমার অন্ধ বৌমাকে সোনার বালা দুটো নিয়ে আসতে বলছি, কিন্তু এখনো ওর সময় হলো না। আমার বড় ছেলে সুন্দরী বৌমা বিয়ে করে নিয়ে আসলেও একটা অন্ধ মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে। মনে হয় সোনার বালা নিয়ে আসতে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। চন্দনা দেবীর বড় ছেলের বউ শ্যামলী ভীষণ পরিমাণে দেখতে সুন্দর হলেও সে অন্ধ ছিল, অর্থাৎ সে চোখে দেখতে পায় না। আর সেই কারণে তার শাশুড়ি মা তাকে সবসময় বাজে বাজে কথা শোনায়। সে একেবারেই শ্যামলীকে পছন্দ করতে পারে না। ফলে শাশুড়ি মা যখনই তাকে কোনো কাজ করতে বলে, তখনই বড় বৌমা নিজের অন্ধত্বর কারণে উল্টোপাল্টা কাজ করে ফেলে। আর সেই জন্যই সে সবসময় বিপদে পড়ে, কিন্তু শাশুড়ি মা তাকে একটুও সাহায্য করে না। নিজের বড় বৌমাকে জ্বালানোর জন্য শাশুড়ি মা এত সুন্দর করে ছোট বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠানের আয়োজন করে। আর সেই অনুষ্ঠানে নিজের ছোট বৌমাকে দামি দুটো সোনার বালা দেবে বলে ঠিক করে। কিছুক্ষণের মধ্যেই শ্যামলী সোনার বালা নিয়ে চলে আসে। মা, এই যে আমি লকার থেকে রচনার জন্য বালা দুটো নিয়ে এসেছি। আসলে আমি চোখে দেখতে পাই না তো, তাই জন্য লকার খুলতে সমস্যা হচ্ছিল। মা, আপনি যদি বলেন তাহলে আমি কি রচনার হাতে এই সোনার বালা দুটো পরিয়ে দেব? তুমি অন্ধ, তুমি আবার সোনার বালার মর্ম কি করে বুঝবে? জীবনে কোনোদিনও চোখে সোনার বালা দেখেছো? আমি আমার সুন্দরী ছোট বৌমাকে নিজের হাতে সোনার বালা পরিয়ে ঘরে প্রবেশ করাবো। তুমি একদম আমার ছোট বৌমাকে স্পর্শ করবে না, কারণ আমার ছোট বৌমা যদি তোমার মতো অন্ধ হয়ে যায় তখন আমি কি করব? এই বলে চন্দনা দেবী তার বড় বৌমার কাছ থেকে সোনার বালা নিয়ে তার ছোট বৌমার হাতে দিয়ে দেয়। এত দামি দুটো সোনার বালা পেয়ে রচনা মনে মনে খুশি হয়। এভাবেই রচনা তার বরের সঙ্গে ঘর আলো করে গৃহপ্রবেশ করে। এত সুন্দর গৃহপ্রবেশের অনুষ্ঠানের আওয়াজ শুনতে পেয়ে শ্যামলীর চোখে জল চলে আসে, কারণ সে নিজে অন্ধ বলে কোনোদিনও গৃহপ্রবেশের অনুষ্ঠানের আনন্দ সে উপভোগ করতে পারেনি। এর ফলে তার নিজের গৃহপ্রবেশের কথা মনে পড়ে যায়। আজ থেকে প্রায় 1 বছর আগে। মা, আমি আমার কলেজের বন্ধু শ্যামলীকে বিয়ে করবো বলে ঠিক করেছি। তুমি দয়া করে আমাদের বিয়েতে বাধা দিও না। শ্যামলী অনেক বড়লোক ঘরের মেয়ে, কিন্তু ওর একটাই সমস্যা, ও চোখে ভালো করে দেখতে পায় না, আর ওটা দেখে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়। তাই আমি ওকে বিয়ে করবো বলে ঠিক করেছি। তুই যদি এই কানা মুলার মতো দেখতে মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসিস, তাহলে আমি কিন্তু তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আর বিয়েতে আমি তোকে কিছু দিতেও পারবো না। আমি চাই না ওই বাজে কানা মেয়েটা আমার বাড়ির বড় বউ হয়ে আসুক। আমার আত্মীয় স্বজনরা ওরকম বউ দেখলে খুবই হাসাহাসি করবে। আর তোকে যদি ওই বউকে বিয়ে করে নিয়ে আসতেই হয়, তাহলে ওর বাবাকে অনেক যৌতুক দিতে হবে। মা, বিয়েতে আমার কিংবা আমার বউয়ের তোমার কাছ থেকে কিছুই লাগবে না। তুমি শুধু তোমার আশীর্বাদ দিও, তাহলেই হবে। আর রইলো আত্মীয় স্বজনের কথা, ওরা 2-1 দিন কথা বলবে, তারপর নিজেরাই চুপ হয়ে যাবে। তাই আমি শ্যামলীকে বিয়ে করব। আর শ্যামলীর বাবা বলেছে যে বিয়েতে অনেক যৌতুকও দেবে, যেমন সোনা দানা টাকা পয়সা সবকিছুই দেবে, কোনো কিছুই বাকি রাখবে না। যৌতুক দিলেও ওই অন্ধ বৌমার চোখ আমি ফিরিয়ে আনতে পারবো না। তাই আমি ওর বিয়েতে কোনো রকমের কোনো অনুষ্ঠানও করতে পারবো না, আর গৃহপ্রবেশ তো করতেই পারবো না। এই বলে চন্দনা দেবী নিজের ঘরে চলে যায়, আর সুজয় বাড়ির বাইরে বেরিয়ে যায়। সে নিজের মাকে না জানিয়েই শ্যামলীর সঙ্গে রেজিস্ট্রি করে তাকে বাড়ির দরজায় নিয়ে চলে আসে। নতুন বউয়ের গৃহপ্রবেশ হবে বলে শ্যামলী মনে মনে খুবই আনন্দিত থাকে। সে বাপের বাড়ি থেকে আসার সময় অনেক সোনা গহনা যৌতুক হিসেবে নিয়ে আসে, কিন্তু হাজারবার ডাকা সত্ত্বেও চন্দনা দেবী বাড়ির দরজা খুলতে চায় না। মা, ও মা, তুমি কোনো সাড়া দিচ্ছ না কেন? আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আমি তোমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি তাই, কিন্তু একবার দরজাটা তো খোলো। আমি দরজার বাইরে নতুন বউ নিয়ে দাঁড়িয়ে আছি। নতুন বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করতে হবে তো। আমি কিছুতেই বাড়ির দরজা খুলবো না। আর ওই কানা বউয়ের গৃহপ্রবেশের অনুষ্ঠান করাতে আমার বয়েই গেছে। তুই যে পথে তোর কানা বউকে নিয়েই বাড়িতে এসেছিস, সেই পথ থেকে উল্টো পথে ফিরে যা। কিন্তু যৌতুকে সোনাদানা টাকা পয়সা সমস্ত কিছু আমাকে দিয়ে যা। তুই যখন বিয়ে করেই ফেলেছিস, তখন যৌতুকের পাওনা তো আমি কিছুতেই ছাড়তে পারবো না। তবে এই অন্ধ বৌমাকে আমি বাড়িতে তুলতেও পারবো না। মা, আমাকে আর আমার বউকে দেখে আমার পাড়ার লোকেরা খুব হাসাহাসি করছে। তাই প্লিজ আমাদের আর অপমান করো না। তোমাকে আমাদের বরণ করতে হবে না, তুমি অন্তত শুধু দরজাটা খুলে দাও। পাড়ার লোকেরা চারপাশে জড়ো হয়ে সুজয় এবং শ্যামলীর উপর খুবই হাসাহাসি করতে থাকে।
এর ফলে শ্যামলীর চোখে অপমানে জল চলে আসে। আমি চোখে দেখতে পাই না সেটা আমার দোষ নয় সুজয়। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টের ফলে আমি আমার চোখ হারিয়ে ফেলি, আর বাবা অনেক টাকা পয়সা খরচা করে আমার চিকিৎসা করিয়েছে, কিন্তু আমি ঠিক হতে পারিনি। আমার দৃষ্টিও কখনো ফিরে আসেনি। সেই কারণেই আমি তোমাকে বলছিলাম যে আমি কিছুতেই তোমাকে বিয়ে করতে পারবো না। সুজয়, তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। তোমাকে দেখতে এত সুন্দর রাজপুত্রের মতো, কিন্তু তুমি এমন অন্ধের মতো বউ বিয়ে করে নিয়ে এসেছো কেন? তোমার মায়ের রাগ হওয়াটা তো স্বাভাবিক। তোমার মায়ের জায়গায় যদি আমিও হতাম, তাহলে কিন্তু এরকম অন্ধ বউকে নিজের ঘরে ঠাঁই দিতাম না, কারণ এই কানা বউকে দিয়ে বাড়ির তো কোনো কাজই করানো যাবে না। ঠিক সেই মুহূর্তে সুজয়ের ছোট ভাই প্রিয়তোষ বাড়ির দরজা খুলে দেয়। প্রিয়তোষও ঠিক তার মায়ের মতোই ছিল। সে মেয়েদেরকে তাদের রূপ অনুযায়ী বিচার করে। দেখ দাদা, আমি তোর মুখের দিকে তাকিয়ে অনেক কষ্ট করে মাকে রাজি করিয়েছি যাতে তোকে আর তোর বৌদিকে বাড়িতে থাকতে দেয়, কেননা তুই আমার নিজের দাদা। তাই বৌদিকে পছন্দ না করলেও আমি তোকে খুব ভালোবাসি। কিন্তু দাদা, তোর বউ তো অন্ধ, তাই তো নিজের বউয়ের সাথে সোহাগ করবি কি করে? তোর বউ তো তোকে দেখতেই পাবে না। সুজয় নিজের ভাইয়ের এমন কথা শুনে খুবই রেগে যায়, কিন্তু তবুও সে কিছু বলে না। সুজয় যখন তার নতুন বউকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে আসে, তখন চন্দনা দেবী তাদের সামনে এসে দাঁড়ায়, আর সে শ্যামলীকে দেখে তাড়াতাড়ি করে চোখে শাড়ির আঁচল চেপে ধরে। হায় ঈশ্বর, এরকম কানা বৌমার মুখ দেখার আগে আমার চোখ তুমি কেন নিয়ে নিলে না? আমি এই বৌমার অন্ধত্ব কিছুতেই সহ্য করতে পারছি না। এই বৌমার গৃহপ্রবেশের তো কোনো প্রশ্নই আসছে না, তবুও নিয়ম তো করতেই হবে। এই প্রিয়তোষ, যৌতুকে সমস্ত সোনা গহনা বাড়ির ভেতরে নিয়ে এসে আমার ঘরে রেখে দে। চন্দনা দেবী এই বলে তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এবং তাদের বাড়ির কাজের মাসির গলা থেকে একটা সিটি গোল্ডের 100 টাকা দামের চেন খুলে নিয়ে বড় বৌমার গৃহপ্রবেশ করতে চলে আসে। চন্দনা দেবী সেই চেনটা তার বড় বৌমার দিকে ছুড়ে দেয়। এই নাও তোমার গৃহপ্রবেশের উপহার। আমার কাছ থেকে এর বেশি কিছু তুমি আশা করো না, কারণ তোমাকে আমার মোটেই পছন্দ নয়। আমার বড় ছেলে যদি আমার কথা মতো আর আমার পছন্দ মতো বিয়ে করত, তাহলে আমি ওর বউকে সোনার জিনিস দিয়ে ভরিয়ে দিতাম। না মা, আপনি আমাকে ভালোবেসে যা দিয়েছেন সেটাই আমার কাছে অনেক বড় উপহার। আমি শুধু আপনাদের ভালোবাসা পেতে চাই, আর কিছু চাই না। তাই আপনারা যে আমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বলে শ্যামলী সিটি গোল্ডের চেনটা কোনো মতে হাতড়ে হাতড়ে মাটি থেকে কুড়িয়ে নেয় এবং সেই চেনটা যখনই সে নিজের গলায় পড়তে যাবে, তখনই সেখানে বাড়ির কাজের মাসি রাগে গজগজ করতে করতে চলে আসে। এই যে নতুন বউ, ওই চেনটা কিন্তু ভুলেও গলায় পড়বে না। তোমার শাশুড়ি মা তোমাকে গৃহপ্রবেশে উপহার দিয়ে অপমান করবে বলে আমার গলা থেকে ওই চেনটা খুলে নিয়ে এসেছে। আমার বর বাজার থেকে 100 টাকা দিয়ে আমার জন্য এই চেনটা কিনে এনেছে, তাই আমার চেন আমাকে ফিরিয়ে দাও। কাজের মাসির কথা শুনে চন্দনা দেবী চুপ করে থাকে, কিন্তু নিজের মায়ের এমন ব্যবহার দেখে সুজয় আর কিছুতেই চুপ করে থাকতে পারে না। তাই সে তার নতুন বউকে কাজের মাসির চেনটা পরতে দেয় না। মা, তুমি শেষ পর্যন্ত আমার বউয়ের গৃহপ্রবেশ করিয়ে কাজের মাসির গলা থেকে চেন খুলে নিয়ে এসে বউকে পরিয়ে দিচ্ছ। তোমার মানসিকতা যে এত নিকৃষ্ট আমি কোনোদিনও ভাবতে পারিনি। আমার বউ বাপের বাড়ি থেকে অনেক শুভকামনা নিয়ে এসেছে, তাই তোমার কোনো উপহার লাগবে না। ও বাবা, নাটক! তুই কি ভেবেছিলিস তোর কানা বউ এরকম ঘর অন্ধকার করে বাড়িতে এসে ঢুকে পড়েছে আর আমি ওকে সোনা দানায় ভরিয়ে দেব? আমি যা করেছি বেশ করেছি, আর আমি ভাবছি এই কাজের মাসিটাকে ছাড়িয়ে দেব, কারণ ওর খুব মুখ হয়েছে। এখন এই কানা বড় বৌমা আমার বাড়ির সব কাজ করবে। ও কানা হলেও বাড়ির কাজ করা থেকে কিন্তু কিছুতেই রেহাই পাবে না। এই বলে চন্দনা দেবী নিজের বাড়ির কাজের মাসিকে তৎক্ষণাৎ কাজ থেকে তাড়িয়ে দেয়। একদিন চন্দনা দেবী প্রিয়তোষের সঙ্গে রচনা নামে এক মেয়ের বিয়ে ঠিক করে। এতদিনে আমি আমার ছোট ছেলের জন্য একটা মনের মতো বউ পেয়েছি। বিয়ে করে একেবারে আমার ঘর আলো করে থাকবে, আর ওই কানা বৌমার অন্ধকার কেটে যাবে। বিয়ের পর এমন ভাবে নিজের নতুন ছোট বৌমার গৃহপ্রবেশ করাবো না যে পাড়া প্রতিবেশীরা হা করে তাকিয়ে থাকবে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই প্রিয়তোষের সঙ্গে রচনার বিয়ে হয়। আর বিয়ের পর চন্দনা দেবী তার ছোট বৌমার গৃহপ্রবেশের দিনে বড় বৌমার সঙ্গে অনেক অপমানজনক ব্যবহার করে। মা, ভাগ্যিস আপনার অন্ধ বৌমা আমাকে সোনার বালা পরায়নি, কারণ অন্ধ মানুষদের কোনো ভরসা নেই। আমার হাতে সোনার বালা পরাতে গিয়ে আমার মুখের মধ্যেই সোনার বালা ঢুকিয়ে দিত, আর আপনার অন্ধ বৌমার জন্য আমার গৃহপ্রবেশের অনুষ্ঠান একেবারে ভেস্তে যেত। চন্দনা দেবী তার ছোট বৌমার কথা শুনে হো হো করে হেসে ওঠে, কারণ এতদিনে শুধু শাশুড়ি মা বড় বৌমাকে অপমান করত, আর এখন ছোট বৌমাও শাশুড়ি মায়ের প্রশ্রয়ে শ্যামলীকে অপমান করতে শুরু করে। ছোট বৌমা আসার পর শ্যামলীর উপর অত্যাচার যেন আরো বেড়ে ওঠে।
রচনা শুধু পায়ের উপর পা তুলে আরাম করে, আর শ্যামলীকেই একা হাতে সমস্ত কাজ করতে হয়। রচনা সবসময় ইচ্ছা করে শ্যামলীকে জ্বালাতন করার জন্য তাকে পায়ের মধ্যে পা দিয়ে ফেলে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন হঠাৎ করে প্রিয়তোষের অফিস থেকে তার ম্যানেজার বিমল চন্দনা দেবীকে ফোন করে। কাকিমা, বাড়ি ফিরতে গিয়ে স্যারের একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমরা নিকটবর্তী হাসপাতালে স্যারকে ভর্তি করেছি। আপনারা যত সম্ভব তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, কেননা আমার মনে হয় প্রীত স্যারকে বাঁচানো সম্ভব হবে না। এই ঘটনা শুনে চন্দনা দেবীর মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সে কান্নাকাটি করতে করতে বাড়ির সকলকে এই ঘটনা জানায়, আর বেশিক্ষণ অপেক্ষা না করে তারা সকলে কাঁদতে কাঁদতে হসপিটালে গিয়ে পৌঁছায়। দেখুন, আমি অনেক কষ্ট করে ওনার প্রাণ বাঁচিয়ে তুলেছি, কিন্তু অ্যাক্সিডেন্টের জন্য উনি ওনার দুই চোখ হারিয়ে ফেলেছেন, তাই উনি আর জীবনে চোখে দেখতে পাবেন না। আমারও খুব খারাপ লাগছে এই খবরটা আপনাদেরকে জানাতে, কিন্তু আমার তো কিছু করার নেই। আপনার বড় আজ থেকে অন্ধ। চন্দনা দেবী এই কথা কিছুতেই সহ্য করতে পারে না। সে কান্নায় একেবারে ভেঙে পড়ে। কিছুদিনের মধ্যেই তারা তাদের বাড়ির অন্ধ ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু প্রথম প্রথম সবকিছু ঠিক থাকলেও পরের দিকে রচনা কিছুতেই নিজের অন্ধ স্বামীর সঙ্গে সংসার করতে চায় না। আমার বাবার কোনো টাকা পয়সার অভাব নেই, তাই আমি এরকম অন্ধ স্বামীর সঙ্গে সংসার করতে পারবো না। আমি যদি এখন এই সংসার ছেড়ে চলে যাই তাহলে আমার আবার বিয়ে হয়ে যাবে। মা, আমি আপনার অন্ধ ছেলেকে ডিভোর্স দিতে চাই। এরকম কথা বলতে নেই বৌমা, আমার ছেলে তো নিজের দোষে অন্ধ হয়নি। তুমি দয়া করে এই সংসার ছেড়ে চলে যেও না। তুমি যদি চলে যাও তাহলে আমার ছেলেকে কে দেখবে বলো? নিজের মায়ের মুখে এমন কথা শুনে সুজয় আর হাসি চেপে রাখতে পারে না। আমার ভাই চোখ হারিয়ে ফেলেছে, এটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু আমার বউ যে অন্ধ তাতে তো তার কোনো দোষ নেই। কিন্তু অন্ধ বলে তুমি তোর সাথে খারাপ ব্যবহার করেছো মা, আর ভালো করে ওর গৃহপ্রবেশ পর্যন্ত করতে চাওনি, আর তোমার নিজের ছোট ছেলেই তো আজ অন্ধ হয়ে গেল। এখন আর ওর কোনো দোষ নেই বলো? এই কথা শুনে চন্দনা দেবী একেবারে চুপ করে যায়। সে মনে মনে নিজের ভুল বুঝতে পারে, তাই সে তার বড় বৌমার কাছে অনেক ক্ষমা চায়। আপনি একদম কান্নাকাটি করবেন না মা, আমি সারা জীবনের মতো অন্ধ হয়ে থাকলেও ভাইয়ের কোনো ক্ষতি হতে দেব না। তাই বাপের বাড়ি থেকে আমার গৃহপ্রবেশের সময় যে সমস্ত যৌতুক পাঠানো হয়েছিল সেই সমস্ত গহনাকাটি বিক্রি করে আমি ভাইয়ের চিকিৎসা করাবো। শ্যামলীর শাশুড়ি মা যেহেতু গৃহপ্রবেশের সময় তাকে কোনো জিনিসপত্র দেয়নি, তাই শ্যামলীর বাবা মা শ্যামলীকে অনেক দামি দামি জিনিসপত্র দিয়ে পাঠায়। শ্যামলী সেসব জিনিসপত্র বিক্রি করে নিজের দেওরের চিকিৎসা করাতে শুরু করে। এক নামকরা ডাক্তার দিয়ে অপারেশন করানোর ফলে প্রিয়তোষ আবার চোখে দেখতে পায়। ফলে প্রিয়তোষ তার বৌদিকে অনেক অনেক ধন্যবাদ জানায়। আমার ছেলেকে সুস্থ করে তোলার জন্য আর আমার ব্যবহার শুধরিয়ে নেওয়ার জন্য আমি আবার তোমার গৃহপ্রবেশের অনুষ্ঠান করব বড় বৌমা। আর তুমি দেখতে না পেলেও এই অনুষ্ঠান যাতে উপভোগ করতে পারো সেই জন্য আমি গান বাজনার ব্যবস্থা করব, আর এটাই হবে আমার তরফ থেকে তোমার জন্য গৃহপ্রবেশের উপহার। এই বলে চন্দনা দেবী তার বড় বৌমার জন্য আবার গৃহপ্রবেশের আয়োজন করে, আর শ্যামলী যাতে আনন্দ করতে পারে সেই কারণে সেখানে সঙ্গীতেরও আয়োজন করা হয়। ফলে বড় বৌমা নিজের গৃহপ্রবেশের অনুষ্ঠান সকলের সঙ্গে সুখে শান্তিতে আনন্দ করে কাটিয়ে দেয়। আজ সুপর্ণার শ্বশুরবাড়িতে নতুন গ্যাস ওভেন লাগানো হয়েছে। এতে সুপর্ণা প্রচন্ড খুশি হলেও তার শ্বশুরবাড়ির কেউই তার এই সিদ্ধান্তে একদমই খুশি নয়। এবার থেকে আমার আর রান্না করতে কোনো অসুবিধা হবে না। আপনারা এবার সবাই নিশ্চিন্তে থাকুন, আমি প্রত্যেকদিন আপনাদেরকে রান্না করে দেব। আমার স্বাদের গ্যাস ওভেন চলে এসেছে। স্বাদের তো হবেই, নতুন প্রেমিকের দেওয়া উপহার বলে কথা। এত সুন্দর জিনিসটা অপছন্দ হবে কি করে? তোমার ওই পাপের জিনিসে আমরা হাত লাগাবো না। তুমি আমার বাড়ি থেকে আমার ছেলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এটা আমি মা হয়ে মেনে নেব কি করে? সুপর্ণার অনেক কিছুই বলতে ইচ্ছা করে, কিন্তু তার কিছু দায়বদ্ধতা ছিল, তাই সে বাধ্য হয়ে চুপ করে থাকে। দেখেছো মা, আমি বলেছিলাম না এটা বৌদির বয়ফ্রেন্ড একে গিফট করেছে। তুমি যেই সত্যি কথাটা বললে এর মুখ কেমন বন্ধ হয়ে গেল দেখো। আমার দাদাটা বেছে বেছে এমন একটা মেয়েকে বিয়ে করবে আমি ভাবতেই পারছি না। তোমরা যেটা ভাবছো সেটা নয়, আমি এখনো অনির্বাণকেই ভালোবাসি। এটা আমাকে কেউ দেয়নি। কি সব আজগুবি কথাবার্তা বলছো তোমরা? কেউ দেয়নি? তাহলে এতগুলো টাকা তোমার কাছে এলো কোথা থেকে? তুমি তোমার বাপের বাড়ির কাছে যে চাইবে না এটা আমরা ভালো করেই জানি। তাহলে বলো, কে দিল তোমাকে এত টাকা? সুপর্ণা এবারও কোনো উত্তর দিতে পারে না। তার শ্বশুরবাড়িতে প্রথমবার গ্যাস ওভেন এনে সুপর্ণা ভেবেছিল সেই সবাইকে অনেক খুশি করতে পারবে,
কিন্তু তার ভাবনা একেবারেই উল্টো প্রমাণিত হয়। তার শাশুড়ি মা এবং ননদ অনির্বাণকেও সুপর্ণার নামে নানান রকমের খারাপ খারাপ কথা বলতে থাকে। কোনো কিছু যাচাই না করে অনির্বাণও তার মা বোনের কথাই বিশ্বাস করতে থাকে। এমনই একদিন সুপর্ণা সবার জন্য খাবার রান্না করছে। এমন সময়, আজ আমি গ্যাস ওভেনে রান্না করে নিজের হাতে আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের খাবার বানিয়েছি। আপনারা সবাই খেতে বসুন, আমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি। মা, তুমি কিছু রান্না করোনি? তোমাকে যে কতবার বললাম আমার জন্য একটুখানি ডাল আলু সিদ্ধ বানিয়ে দাও। আমার কথা তুমি শোনো না কেন বলো তো? ডাল আলু সিদ্ধ কেন খাবে? আমি তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি বানিয়েছি, আর তুমি বলছো তুমি ডাল আলু সিদ্ধ খাবে? কত কষ্ট করে ইউটিউবে ভিডিও দেখে দেখে আমি খাবারটা বানিয়েছি জানো। ওই পাপের জিনিসে তৈরি রান্না আর যেই খাক, আমি খাবো না। ছোটবেলা থেকে আমি আমার মায়ের উনুনে রান্না করা খাবার খেয়ে অভ্যস্ত। এই আধুনিক যন্ত্রপাতিতে তৈরি খাবার খেয়ে আমার মন ভরবে না। পাপের জিনিস কেন বলছো? তোমরা সবাই মিলে অকারণে আমাকে ভুল ভাবছো কেন? আমি তোমাদের জন্য যতই ভালো কিছু করি সবেতেই তোমাদের কেন অসুবিধা হচ্ছে? তার কারণ তুমি আমাকে ঠকিয়েছো। আমি তোমাকে সময় মতো তোমার দরকারি জিনিস এনে দিতে পারিনি বলে তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। তুমিও আমাকে ভুল ভাবছো। তুমি যেটা ভাবছো সেটা নয় অনির্বাণ, আমাকে একবার বিশ্বাস করো। তাহলে বলো, তুমি এই গ্যাস ওভেন আনার টাকা কোথায় পেলে? তুমি তোমার বাবা মায়ের কাছে যাওনি সেটা আমরা সবাই জানি, আর আমিও তো তোমাকে টাকা দিইনি। আমার ঘরে এত টাকা রাখাও ছিল না যেটা দিয়ে তুমি এই জিনিসপত্রগুলো কিনতেও পারবে বলে। তাহলে কিভাবে কিনেছো? সুপর্ণা কোনো উত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুপর্ণা বিয়ে করে তার শ্বশুর বাড়িতে এসেছে মাত্র কয়েক মাস আগে, আর এরই মধ্যে তার শাশুড়ি মায়ের সঙ্গে তার প্রায় আদায় কাজকলাই অবস্থা। সুপর্ণা ছোটবেলা থেকে কখনো রান্নার কোনো কাজবাজি করেনি, আর যখন যেটুকু করেছে সেটুকু করেছে তাদের বাড়ির গ্যাস ওভেনেই। হঠাৎ করে শ্বশুর বাড়িতে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে সুপর্ণা নিজেও ভাবতে পারেনি। প্রত্যেকদিন তোমার এই বাহানা দিয়ে যে বিশ্রাম নেওয়ার ব্যাপারটা, এটা আমার একদমই ভালো লাগছে না। তুমি কিন্তু রান্না করবেই। আমি কোনোভাবেই আজকে আর তোমাকে রান্নায় সাহায্য করব না। আমি তো এভাবে উনুনে রান্না করতে পারি না মা। রান্না করতে গিয়ে উনুনের ধোয়াতে আমার খুব কষ্ট হয়। সবসময় ভয় করে, মনে হয় উনুন উল্টে পড়ে আমার জামা কাপড়ে আগুন লেগে যাবে। আমরা এতদিন রান্না করিনি, আর তোমার যখন আমাদের সাথে মানিয়ে নিতে এতই অসুবিধা, তাহলে বেছে বেছে আমার ছেলেটাকেই বিয়ে করতে গেলে কেন? আমরা কি জোর করে তোমাকে ওর সঙ্গে বিয়ে দিয়েছি? আপনি সবসময় আমার সাথে এমন ভাবে কথা বলেন কেন? আমি তো অনির্বাণকে ভালোবেসে বিয়ে করেছি। আমি তো সবকিছু মানিয়ে নেব বলেই এখানে এসেছি। তবে রান্নাটা এখন আমি করতে পারবো না। আগেই বাড়িতে গ্যাস ওভেন আসুক, তারপর আমি রান্না করব। শোনো বৌমা, আমরা গরিব, আমরা সবাই এখানে খেটে খাই। আমাদের সাথে থাকতে হলে তোমাকেও খেটে খেতে হবে। পায়ের উপর পা তুলে বসে মুখের সামনে খাবার পেয়ে যাওয়াটা আমাদের বাড়িতে চলে না। কিন্তু মা, আমি তো... মাধবী দেবী সুপর্ণার কোনো কথাই শোনে না। সে সমস্ত শাকসবজি কেটে সুপর্ণার কাছে দিয়ে চলে যায়। সুপর্ণার উনুন জ্বালাতেই ভয় লাগে। সে ভয়ে ভয়ে রান্না করা শুরু করে ঠিকই, কিন্তু কিছুতেই সমস্ত রান্না করে উঠতে পারে না। অর্ধেক খাবার বানিয়ে সে নিজের ঘরে চলে যায়। সেখানে আগে থেকে অনির্বাণ বসেছিল। সুপর্ণার চোখ মুখ দেখে অনির্বাণ বুঝতে পারে কিছু একটা সমস্যা হয়েছে। কি হলোটা কি? চোখ মুখ এরকম করে ঘরে চলে এলে কেন? তুমি না আজকে রান্না করছিলে, হঠাৎ কি হলো? আমি আর রান্না করতে পারবো না। আমার তো রান্না করারই অভ্যাস নেই। উনুনে হাঁড়ি বসালে উনুন নড়ে, হাঁড়ি তুলতে গেলেও নড়ে। এভাবে রান্না করে যায় বলো? তুমি আমাকে একটা গ্যাস ওভেন এনে দাও না। তুমি কিন্তু বিয়ের আগে বলেছিলে সম্পূর্ণা তুমি সব রকম ভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর এত তাড়াতাড়ি তুমি ভেঙে পড়ছো। আমার কাছে এখন একটা গ্যাস ওভেন কেনার মতো টাকা আছে বলে তোমার মনে হয়? বড় লোকের মেয়ে পটাবে বলে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাওয়ানোর টাকা তো তোমার কাছে ছিল। আগে যখন যা চেয়েছি সেটাই এনে দেওয়ার টাকা তো তোমার কাছে ছিল। এখন যেই তোমার বিয়ে করার স্ত্রী হয়ে গেছি, আর আমার জন্য কোথাও যাওয়ার উপায় নেই, তাই আমার এত দরকারি জিনিসটাও তুমি এনে দিতে পারবে না? হ্যাঁ তাই, যাও তো এখন, আমাকে একটু খেলা দেখতে দাও। তোমার জন্য অনেকটা ম্যাচ এমনিতেই মিস হয়ে গেল। অনির্বাণের কথা শুনে সুপর্ণার রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়। সে রান্নাঘরে গিয়ে দেখে তখনও তার ফেলে রাখা রান্না সেভাবেই পড়ে আছে। কেউ সেই রান্নায় একটুও হাত লাগায়নি। এই দেখে সুপর্ণা আরো রেগে যায়। সে রেগে মেগে খুব তাড়াহুড়ো করে রান্না করতে থাকে। বেশি জোরে জোরে খুন্তি চালানোর ফলে উনুনের উপর থাকা কড়াই নড়তে নড়তে আচমকাই সুপর্ণার গায়ে পড়ে যায়। সুপর্ণা ব্যথায় চিৎকার করে ওঠে। তখন সুপর্ণার স্বামী, শাশুড়ি মা এবং ননদ সবাই সেখানে ছুটে আসে। তারা সুপর্ণাকে হাসপাতালে নিয়ে যায়। সুপর্ণার চিকিৎসা হয়ে গেলে তাকে নিয়ে বাড়ি ফিরে আসা হয়।
এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে। আমার জন্য শুধু শুধু হাসপাতালের পেছনে এতগুলো টাকা খরচ হয়ে গেল। আমি যদি তোমাকে রান্না করতে না বলতাম তাহলে এমন কিছু ঘটতো না, আর তোমার চিকিৎসার জন্য এতগুলো টাকাও বের হয়ে যেত না। আপনারা শুধু গরিব নন, আপনারা বড্ড কিপটে। একটা মানুষের এত বড় ক্ষতি হয়ে গেল, আপনারা নিজেদের টাকার কথাই চিন্তা করে যাচ্ছেন। আমার কথা আপনাদের আর কাউকেই ভাবতে হবে না, আমি এবার নিজেরটা নিজেই ভেবে নেব। কি ভাববে তুমি? ভুলেও কিন্তু আমাকে আলাদা হওয়ার কথা বলবে না। আমি আমার মা বোনকে নিয়েই থাকতে চাই। দরকার হলে তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো। তুমি এতটা অমানবিক তো ছিলে না অনির্বাণ। তুমি এভাবে পাল্টে যাবে যদি আমি আগে জানতাম তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমার বাবা আমাকে অনেকবার বারণ করেছিল। সুপর্ণা এই বলে খুবই কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে সবাই ঘর থেকে বেরিয়ে গেলে সুপর্ণা একা একাই চিন্তা করতে থাকে এবার সে কি করবে। এরা কেউ আমার ভালোর কথা ভাববে না, আমার ভালোটা আমাকেই ভাবতে হবে। আমি বাবা মায়ের থেকেও টাকা চাইতে পারবো না, আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। এইসব নানান রকমের কথা ভাবতে ভাবতে সুপর্ণা ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে হোক কিংবা ঘুম থেকে উঠে হোক, তার মাথা থেকে তার শ্বশুর বাড়িতে নতুন গ্যাস ওভেন আনার চিন্তা কিছুতেই যায় না। এভাবে বেশ কয়েকদিন কাটে। সুপর্ণা একটু সুস্থ হয়ে উঠলেই সে প্রায় দিনই কয়েক ঘন্টার জন্য বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। বাড়ির কেউ জিজ্ঞাসা করলেও সে কাউকে কোনো উত্তর দেয় না। ধীরে ধীরে সুপর্ণা তার শ্বশুরবাড়ির সকলের চোখে সন্দেহের কারণ হয়ে ওঠে। এমনই একদিন, আজকে আবার বেরোতে হবে? প্রত্যেকদিন তুমি কোথায় যাচ্ছ বলো তো? এভাবে পাড়ার লোকজনেদের কাছে আমাদের মান সম্মান ডুবিয়ে তোমার কি লাভ হচ্ছে? আমার দরকার থাকে তাই আমি বেরিয়ে যাই। আর যদি আপনাদের বলার মতো কথা হতো তাহলে তো আমি আগেই বলে দিতাম। সরুন, আমাকে যেতে দিন। তুমি আমার ছেলেটাকে এভাবে ঠকিয়ে কি ভালো করছো? ও আমাদের সবার মতের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করেছিল, আর সেই ভালোবাসার মানুষ নাকি ওকে এভাবে ঠকাচ্ছে। আপনাদের আমাকে নিয়ে যা খুশি ভাবুন, আমার তাতে কিছুই যায় আসে না। আমার কাজ যতদিন না সম্পূর্ণ হচ্ছে ততদিন আমাকে এভাবেই বেরোতে হবে। এই বলে সুপর্ণা সেখান থেকে চলে যায়। সুপর্ণা বাইরে বেরোতেই মাধবী দেবী এবং মালিনী দুজনেই তার পিছু নিতে থাকে। কিছুক্ষণ পরে সুপর্ণা একটি বাড়ির সামনে এসে পৌঁছায়। একজন ভদ্রলোক তার বাড়ির চাবি সুপর্ণার হাতে দিয়েই সেখান থেকে চলে যায়। চাবিটা নিয়ে বাড়ির দরজা খুলে সুপর্ণা ভেতরে ঢুকে পড়ে। দেখলে মা, বৌদি একসাথে দুটো সংসার চালাচ্ছে। ছি ছি, এই লোকটাকে তো আমি আগে কখনো দেখিনি। তার মানে নিশ্চয়ই বৌদির জন্য এই লোকটা আমাদের এলাকায় এসে থাকা শুরু করেছে। আমার দাদার কপালটা এভাবে পড়লো মা। এসব কথা এখন কাউকে কিছু বলার দরকার নেই। আমাদের কাছে কোনো সঠিক প্রমাণ নেই। হতেও তো পারে এই লোকটা বৌমার আগে থেকে চেনা, বিয়ের পর নয়। হয়তো ওদের বিয়ের আগেরই সম্পর্ক। তাহলেও আমার দাদাকে বিয়ে করে দাদার জীবনটা কেন নষ্ট করে দিল? এভাবেই নানান রকমের কথাবার্তা বলতে বলতে মালিনী আর মাধবী দেবী নিজেদের বাড়িতে ফিরে আসে। সমস্ত কথা জানার পর থেকেই তারা সুপর্ণার সঙ্গে অকারণে খারাপ ব্যবহার করতে থাকে। এরই মধ্যে সুপর্ণা তাদের বাড়িতে গ্যাস ওভেন কিনে নিয়ে এসে মালিনী এবং মাধবী দেবীর সন্দেহকে একেবারে সত্যি প্রমাণ করে দেয়। তাদের আর বুঝতে বাকি থাকে না যে সুপর্ণার নতুন প্রেমিক হয়তো তাকেই গ্যাস ওভেন কিনে দিয়েছে। তারপর থেকে সুপর্ণার উপর তাদের অত্যাচার যেন বাড়তেই থাকে। তাদের খারাপ ব্যবহার এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে অনির্বাণের মনকেও তারা বিষিয়ে তোলে। এতটাই বিষিয়ে তোলে যে অনির্বাণ সুপর্ণার হাতে রান্না করা খাবারও খেতে চায় না। তুমিও আমাকে সবার মতো খারাপ ভাবলে? তোমার মনে হয় তুমি আমাকে একটা গ্যাস ওভেন কিনে দাওনি বলে আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব? আমি তোমার থেকে এটা একদমই আশা করিনি অনির্বাণ। এত ন্যাকামি না করে বলেই দাও না জিনিসটা কি করে কিনেছো, তাহলেই তো আর কোনো সমস্যা হয় না। আর এই লোকটাই বা কে যে তার বাড়ির চাবি তোমার হাতে দিয়ে বেরিয়ে গিয়েছিল? খুব বেশি কাছের লোক না হলে কেউ তো এরকম করবে না। আর সেই কাছের লোকই তোমাকে এই গ্যাস ওভেনটা কিনে দিয়েছে কিনা সেটাই তো জানতে চাইছি। আপনারা ভুল ভাবছেন, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। উনি অনেক ধনী। এই শহরে ওনার নিজের বেশ কয়েকটা অফিস আছে। সেই অফিস তদারকি করতে ওনাকে প্রত্যেকদিন ৩-৪ ঘন্টার জন্য বাইরেই থাকতে হয়। সেই সময় আমি ওনার বোবা কালা আর জন্মগত পঙ্গু বাচ্চার খেয়াল রাখি। ওনার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন। আমার টাকার দরকার, কিন্তু কারোর থেকে ধার নেব না, এই কথা শুনেই আমার এক বান্ধবী আমাকে ওনার খবর দিয়েছিল। আমি ওনার বাড়িতে আয়ার কাজ করি, এছাড়া আর কিছুই নয়। একটা গ্যাস ওভেনের জন্য তুমি আয়ের কাজ করতে লেগে গেলে সম্পূর্ণ?
একবার আমাকে বলতে পারতে যে গ্যাস ওভেনটা তোমার এত দরকারি। তোমাদের যদি ওটার দরকার মনে হতো তাহলে আমার গায়ে গরম রান্না করা খাবার পড়ে যাওয়ার পরই তোমরা সেটার ব্যবস্থা করতে, কিন্তু তোমরা করনি। আমার সাথে যেটা হয়েছে আমি চাইনি সেটা মা কিংবা মালিনী কারোর সঙ্গে হোক। মালিনীর এখনো বিয়ে হয়নি, ওর সাথে যদি এরকম কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তার পরিণতি কত দূর পর্যন্ত যেতে পারে তুমি ভাবতে পারছো? আর তাছাড়া জনতার ধোয়া প্রত্যেকদিন শরীরে যাওয়াও তো ভালো নয়। যেদিন থেকে আমরা গ্যাস ওভেনে রান্না করা শুরু করেছি সেদিন থেকে মায়ের কাশিটাও কমে গেছে। তোমরা কি লক্ষ্য করেছো? সুপর্ণার কথা শুনে তারা সত্যিই দুয়ে দুয়ে 4 করতে পারে। মাধবী দেবী স্বীকার করে যে সত্যিই তাদের রান্নাঘরে একটা গ্যাস ওভেনের কতটা দরকার ছিল। তারা সবাই সুপর্ণার কাছে ক্ষমা চায় আর তাকে ধন্যবাদও জানায়। তারপর থেকে সুপর্ণার শ্বশুরবাড়িতে প্রত্যেকদিন গ্যাস ওভেনেই রান্না করা হয়। মাধবী দেবীও এখন উনুন কিংবা স্টোভের দিকে ঘুরেও তাকায় না।